প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া দেখে এসেছিলাম, যেখানে আদ্র বিশ্লেষণ কিংবা পানি যোজন রাসায়নিক বিক্রিয়া ছিল। এর পাশাপাশি আমরা পলিমারকরণ, সমানুকরণ রাসায়নিক বিক্রিয়াও দেখে এসেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা সম্পূর্ণ ভিন্নধর্মী একটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং সেটা হচ্ছে বাস্তব ক্ষেত্রে সংগঠিত রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। তাহলে আমাদের বাস্তবিক ক্ষেত্রগুলোতে এই কেমিক্যাল রিঅ্যাকশনগুলোর প্রয়োজনীয়তা কোথায়, সেটা নিয়ে মূলত আমাদের আলোচনা। তাহলে চলো, প্রথমেই আমাদের যে টপিকটা সেটা হচ্ছে লোহায় মরিচা পড়া নিয়ে। আমরা আমাদের বাসা বাড়িতে লোহার তৈরি বিভিন্ন জিনিসপত্রে, যেমন জানালার গ্রিল বা অন্যান্য ফার্নিচারের ক্ষেত্রে দেখি যে সেখানে মরিচা পড়ছে। এর কারণটা কি আসলে? বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে এই লোহা বা আয়রন বিক্রিয়া করে সেখানে আর্দ্র ফেরিক অক্সাইড বা মরিচা তৈরি করে। নামটা একটু খেয়াল করো, আর্দ্র ফেরিক অক্সাইড। আমি তোমাদের বলে এসেছিলাম যে আয়রনের ক্ষেত্রে তার দুটি যোজনী ব্যবহৃত হয়, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। যখন আয়রন 3 যোজনী বিশিষ্ট, অর্থাৎ আয়রনের ক্ষেত্রে যখন কোনো একটা যৌগে তার যোজনীটা 3 থাকে, বা তুমি অন্যভাবে বলতে পারো যে তার জারণ মানটা +3 থাকে, সেক্ষেত্রে সেই যৌগটাকে আমরা বলি ফেরিক। আর যেখানে 2 থাকে সেখানে আমরা বলি ফেরাস। তাহলে এই আর্দ্র ফেরিক অক্সাইড বা মরিচা তৈরি করে, এবং এতে ধাতুর পৃষ্ঠতল সেটা ক্ষয় হয়ে যায়। মরিচা একটা ঝাঁঝরা জাতীয় পদার্থ, আমরা বাসাবাড়িতে কম বেশি দেখেছি। এই পদার্থটা ঝাঁঝরা জাতীয় হয়, এর ভেতর দিয়ে বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্প ঢুকে লোহার পৃষ্ঠকে ক্রমাগত আবার ক্ষয় করতে থাকে, এবং ধীরে ধীরে এই লোহার তৈরি জিনিসটা কিন্তু একসময় নষ্ট হয়ে যায়। খেয়াল করে দেখো, এখানে লোহার তৈরি কিছু জিনিসপত্র দেখানো হচ্ছে, কিছু মেকানিক্যাল পার্টস। আবার এখানে আমরা একটা চেইন বা শিকল দেখতে পাচ্ছি, যেটা লোহার তৈরি এবং যেটাতে মরিচা পড়েছে, অর্থাৎ এই প্রোডাক্টগুলোতেও মরিচা পড়া এবং এই শিকলটা বা চেনটাতেও মরিচা পড়া। এখন চলো আমরা দেখে নেই যে রাসায়নিক বিক্রিয়াটা কি আসলে মরিচার পেছনে। এখানে খেয়াল করো, এখানে আয়রন, অক্সিজেন এবং H2O, তার মানে লোহা, বাতাসের অক্সিজেন এবং বাতাসের জলীয় বাষ্প, তারা বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? এখানে ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন করছে, এবং এই ফেরিক হাইড্রোক্সাইডটাই পরবর্তীতে কি হয়ে যায়? খেয়াল করে দেখো, পানিযুক্ত ফেরিক অক্সাইড। এবং এখানে এন দিয়ে মূলত কি বোঝানো হচ্ছে আমরা একটু দেখব। এখানে মরিচের যে পানির অণুর সংখ্যাটা সেটা নির্দিষ্ট নয়, এজন্যই মরিচের রাসায়নিক সংকেতে Fe2O3.NH2। খেয়াল করে দেখো, গত ভিডিও ক্লাসে আমরা এরকম দেখে এসেছিলাম, যেখানে আমরা দেখেছি যে কেলাস পানি থাকে। তো এখানে বিষয়টা আসলে কেলাস পানির নয়, এখানে হচ্ছে লোহার সাথে বা ফেরিক অক্সাইডের সাথে একটা নির্দিষ্ট অণু পানি যুক্ত থাকে। তো এই এন এর মানটা 1, 2, 3 ইত্যাদি যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে খেয়াল করে দেখো, এই যে আমাদের দৈনন্দিন ব্যবহার্য যে লোহার সামগ্রীগুলো রয়েছে, সেখানে রসায়নের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। কি সেটা? এখানে সেই লোহাটা বাতাসের অক্সিজেন এবং বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে মরিচা সৃষ্টি করতে পারে, এবং এই মরিচাটা কি করে? ধীরে ধীরে এই লোহার পৃষ্ঠটাকে ক্ষয় করতে থাকে, এবং এক সময় এই লোহার পুরো জিনিসটাই কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা পরবর্তীতে দেখব কিভাবে আমরা মরিচের হাত থেকে রক্ষা পেতে পারি। আমরা প্রথমে প্রবলেমসগুলো দেখে নিই। দ্বিতীয়ত, এখানে দেখানো হচ্ছে যে তামা মানে হচ্ছে কপার ও অ্যালুমিনিয়ামের ক্ষয়রোধ। কপার ও অ্যালুমিনিয়াম দ্রব্যাদির বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এলে তাদের উপরে দুটো আস্তরণ পড়ে। কপারের ক্ষেত্রে এখানে কপার অক্সাইডের আস্তরণ পড়ে, কারণ বাতাসের অক্সিজেন সেই কপার দ্রব্যটার সাথে বিক্রিয়া করে তার উপরে একটা লেয়ার সৃষ্টি করে, যেটা কি কপার অক্সাইডের। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বাতাসের অক্সিজেন যখন সেই অ্যালুমিনিয়ামের প্রোডাক্টটির উপরে মানে বিক্রিয়া করে, সেখানেও একটা আস্তরণ বা লেয়ার ফেলে দেয়। সেটা কার লেয়ার? সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের লেয়ার। এবং পরবর্তীতে যখন অন্য বাতাসগুলো আসে, বা অন্য বাতাসটা এসে তার সংস্পর্শে আসছে, অর্থাৎ ওই কপারের দ্রব্যটার উপরে কিংবা অ্যালুমিনিয়ামের দ্রব্যটার উপরে, সেই বাতাসের অক্সিজেনটা কিন্তু উক্ত যে আস্তরণটা, অর্থাৎ কপারের ক্ষেত্রে কপার অক্সাইডের, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম অক্সাইডের যে আস্তরণটা ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে, সেই আস্তরণটা ভেদ করে আর কপার বা অ্যালুমিনিয়ামের সংস্পর্শে আসতে পারে না, ফলে কিন্তু আর বিক্রিয়া হয় না। তার মানে কি? এই কপার এবং অ্যালুমিনিয়ামের ক্ষয়টা আর সাধিত হচ্ছে না, এবং এরূপে
কপার অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড কি করে, যথাক্রমে আমাদের কপার এবং অ্যালুমিনিয়ামের যে প্রোডাক্টগুলো সেগুলোকে রক্ষা করে। তোমরা এরকম দেখেছো যে পাইপলাইনে এরকম সবুজ ছোপ দেখতে পাওয়া যায়। তো এরকম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, অ্যালুমিনিয়ামের রেলিংয়ের ক্ষেত্রে বা পাইপলাইনের ক্ষেত্রে এরকম আমরা আস্তরণ দেখতে পাই। খেয়াল করে দেখো যে এই অ্যালুমিনিয়াম অক্সাইডের যে লেয়ারটা সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আসলে একটা প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে। অর্থাৎ একবার বাতাসের অক্সিজেন সে অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে যখন অ্যালুমিনিয়াম অক্সাইডের আস্তরণ বা লেয়ারটা ফেলে দিচ্ছে, এর পরবর্তীতে আর কি নতুন বাতাসের অক্সিজেন এসে তার সাথে আর বিক্রিয়া করতে পারছে না অ্যালুমিনিয়ামটার সাথে। এতে করে এটা একটা কি প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে যায়। কপারের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। কপারের প্রোডাক্টটার সাথে অক্সিজেনটা বিক্রিয়া করে কপার অক্সাইডের একটা লেয়ার সৃষ্টি করে। 3 নম্বরটা হচ্ছে পিঁপড়া বা মৌমাছির কামড়ের জ্বালা নিরাময়। এটা কিভাবে করা হয় আসলে? আমরা দেখেছি যে পিঁপড়া কিংবা মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে জ্বালা যন্ত্রণা করে। এই যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা কিন্তু ক্ষতস্থানে চুন লাগাই। অর্থাৎ আমাদের বাসা বাড়িতে দাদি কিংবা নানি যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা এই চুনটা নিয়ে সংগ্রহ করি। তো তারা কারণ কম বেশি আমাদের বাসা বাড়িগুলোতে আমাদের দাদি নানি কিংবা দাদা নানারা কিন্তু তারা পান খায় এবং সেখান থেকে আমরা মূলত চুনটা পাই। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যে পিঁপড়া বা মৌমাছি কামড়াবে বলে আগে থেকে বাসায় চুন এনে রাখি এমনটা খুব কমই হয়। যেহেতু বাসায় তারা থাকেন, তাদের কাছ থেকেই মূলত তাদের পানের যে বাটাটা সেখানেই চুন পাওয়া যায়। এবং তোমরা অনেকেই ছোটবেলায় এই কাজটা করেছো, আমি নিজেও করেছি, যে পিঁপড়া কামড়ালো কিংবা মৌমাছি কামড়ালো সেখানে চুন লাগিয়ে দিলাম। এখন এই যন্ত্রণা থেকে রেহাই পাচ্ছি আমরা কিভাবে চুন লাগিয়ে? এর কারণটা হচ্ছে পিঁপড়ার মুখ বা মৌমাছির হুল থেকে এক ধরনের অ্যাসিড বের হচ্ছে, যেই অ্যাসিডটা যখনই আমাদের ত্বকের সংস্পর্শে আসছে তখনই জ্বালা যন্ত্রণার সৃষ্টি করছে। কিন্তু ক্ষতস্থানে আমরা যখন চুন লাগাই, চুনটা হচ্ছে কি ক্ষারক জাতীয় পদার্থ। এই চুনটা যোগ করার ফলে অ্যাসিডের সাথে তখন সে বিক্রিয়া করে ফেলে, অর্থাৎ পিঁপড়ার মুখ বা মৌমাছির হুলের যে অ্যাসিডটা তার সাথে এই চুনের খাতটা বিক্রিয়া করে সেখানে সেই অংশটাকে বা সেই জায়গাটাকে প্রশমিত করে দেয়, ফলে জ্বালা যন্ত্রণাটা বন্ধ হয়ে যায়। তাহলে দেখো, জেনে না জেনে আমরা কিন্তু অনেক কেমিক্যাল রিয়াকশনস বা অনেক কেমিস্ট্রির জিনিসপত্র দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। 4 নম্বরটা হচ্ছে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন। এটা তোমরা জীববিজ্ঞানেও পড়বে যে আমাদের শরীরের প্রতিটি কোষে কিন্তু শ্বসন প্রক্রিয়াটা সাধিত হয় এবং এই শ্বসনে মূলত গ্লুকোজ অণু অক্সিজেন দ্বারা জারিত হয়ে, অর্থাৎ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, খেয়াল করো তো। এখানে গ্লুকোজ, আমরা গ্লুকোজের সংকেতটা জানি মোটামুটি কম বেশি, C6H12O6। এখানে গ্লুকোজ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে, তার পাশাপাশি শক্তি উৎপন্ন করে এবং এই শক্তিটা দিয়েই আমাদের কিন্তু দেহের জৈবিক ক্রিয়াগুলো সম্পাদিত হয়। অর্থাৎ আমাদের কোষের যে জৈবিক ক্রিয়াগুলো রয়েছে সেগুলোর শক্তির মূল উৎসটা হচ্ছে এটা। এছাড়াও আমাদের অন্যান্য আরেকটা ক্ষেত্রে রসায়ন, শারীরিক ক্ষেত্রে রসায়নের খুব ব্যাপক ব্যবহার রয়েছে। সেটা হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন বিপাক ক্রিয়ার ফলে অনেকের পাকস্থলীতে কিন্তু অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়ে যায়। তখন আমরা যে অ্যাসিডিটি ফিল করি বা আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয়, মূলত এই সমস্যাটাকেই বলা হচ্ছে। তো এই অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে প্রশমিত করার জন্য ডাক্তাররা কিন্তু আমাদেরকে অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেতে বলেন। তো এই অ্যান্টাসিড জাতীয় ওষুধটা কি করেন? এই অ্যান্টাসিড জাতীয় ওষুধটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ, এবং এরা দুজনে কি ক্ষার আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষার দুটি অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে এবং রোগী অ্যাসিডিটি থেকে মুক্তি পায়। এই অ্যান্টাসিডের বিক্রিয়াটা কিরকম আমরা একটু যদি লক্ষ্য করি, খেয়াল করে দেখো, এই পাকস্থলীর আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং আমি যে ওষুধটা সেবন করছি সেটার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সেখানে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং পানি সৃষ্টি করছে। আবার দেখো যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হচ্ছে। তার মানে তুমি বুঝতেই পারছো যে আমাদের পাকস্থলীতে অতিরিক্ত সৃষ্টি হওয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডটা প্রশমিত হয়ে যাচ্ছে। 5 নম্বরে আমরা দেখব যে জ্বালানি হিসেবে যে প্রাকৃতিক গ্যাসটা, তার সাথেও রসায়নের খুব নিবিড় একটা সম্পর্ক রয়েছে। প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আমরা কম বেশি সবাই জানি, এবং এই প্রাকৃতিক গ্যাসের বেশিরভাগই হচ্ছে মিথেন গ্যাস। এবং আমাদের বাসা বাড়িতে যে গ্যাসের চুলোগুলো জ্বলে, অর্থাৎ পাইপলাইনের মাধ্যমে গ্যাস আসতে পারে কিংবা আমরা বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে পারি, তাহলে এই গ্যাসটা আমাদের জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং এই মিথেন গ্যাসটাকে যখন আমরা অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই, সেখানে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প বা পানি এবং তাপ শক্তি উৎপন্ন হয়, যেটা দিয়ে আমরা রান্নাটা করি।
আবার সিএনজি, ডিজেল, পেট্রোল কিংবা কেরোসিন, অকটেন ইত্যাদি জ্বালানিকে পোড়ালেও কিন্তু আমরা একইভাবে এই কার্বন ডাই অক্সাইড এবং তাপশক্তিটা পেয়ে থাকি। ইতিমধ্যে আমি তোমাদের এর আগের কোনো একটা ক্লাসে বলে এসেছিলাম যে কিভাবে আসলে আমরা দহন বিক্রিয়ায় পড়ে এসেছিলাম যে কিভাবে এই মিথেন বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি সৃষ্টি করে, এবং তার পাশাপাশি এখানে একটা শক্তি উৎপন্ন হয়, যে শক্তিটা, যে তাপশক্তিটা আমরা কাজে লাগাই জ্বালানি হিসেবে। এখানে কি শুধু মিথেনই থাকতে পারে? না, এখানে অন্যান্য যে কোনো হাইড্রোকার্বন কিংবা এই যে পদার্থগুলোর কথা বলা হচ্ছে এরা সবাই কিন্তু কম বেশি জৈব যৌগ বা হাইড্রোকার্বন, অকটেন, কেরোসিন কিংবা ডিজেল, এদের কথা বলা হচ্ছিল যে এদের সবাইকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারছি মূলত এই কারণেই যে তারা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এরকম আমাদেরকে তাপশক্তি প্রদান করছে। এবার আমরা দেখে এসেছি যে আমাদের মরিচা সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই রাসায়নিক বিভিন্ন বিক্রিয়ার কারণে। তো এগুলো থেকে আমাদের উত্তরণের উপায়টা কি? যেমন মরিচার ক্ষেত্রে, আমরা যদি মরিচার ক্ষেত্রে লোহা বা আয়রনের ওই প্রোডাক্টটাকে কিংবা লোহাটাকে অথবা লোহার তৈরি সেই দ্রব্যাদিগুলোর উপরে রং করে দেই, তাহলে কিন্তু সেখানে রঙের বা পেইন্টের একটা লেয়ার পড়ে যায়, সেজন্য সেটার বাতাসের সংস্পর্শে আসতে পারে না, ফলে মরিচাটাও পড়তে পারে না। যেমন খেয়াল করে দেখো যে নতুন জানালার গ্রিলে আমরা রং করি কিংবা অনেক সময় যে জানালার গ্রিলে যেই লোহাটা, সেই লোহাটা মরিচা ধরে যায়, সেখানে আমরা কি করি? আমরা রং মিস্ত্রিকে ডেকে এনে সেখানে সিরিজ কাগজ দিয়ে ঘষার পরে, মানে অর্থাৎ পুরোনো মরিচাটাকে আমরা তুলে দিয়ে তারপরে সেখানে ফ্রেশভাবে রং করা হয়ে থাকে, এবং এই রঙের লেয়ারটা দিলে আমাদের জানালার গ্রিলের যেই লোহাটা রয়েছে সেটা আর কি বাতাসের সংস্পর্শে আসছে না। এছাড়াও খেয়াল করে দেখো যে এইভাবে রংটা করা হয়, যে মরিচা পড়া জানালার গ্রিলে আমরা রং করছি, আবার দেখো যে নতুন জানালার গ্রিলেও রং করা হয় এইভাবে, যাতে পরবর্তীতে আর সেখানে মরিচা না হয়। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে লোহার তৈরি দ্রব্যের উপরে লোহা অপেক্ষা কম সক্রিয় অপর একটি ধাতুর প্রলেপ দেয়া হয়, যেটাকে আমরা বলি ইলেকট্রোপ্লেটিং। এই ইলেকট্রোপ্লেটিং করে আমরা লোহার যে সকল দ্রব্যাদি রয়েছে সেগুলোকে কিন্তু মরিচার হাত থেকে রক্ষা করতে পারি। তাহলে খেয়াল করে দেখো এখানে ইলেকট্রোপ্লেটিং কৃত কিছু স্টিলের বোতল দেখানো হচ্ছে। তোমাদের অনেকেই হয়তো এই বোতলগুলো ব্যবহার করো তোমরা। এখানে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা যখন একটা ধাতুর উপরে অন্য একটা ধাতুর প্রলেপ দিই সেটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যখন কোনো একটা ধাতুর উপরে আমরা জিঙ্কের বা দস্তার প্রলেপ দিই সেটাকে বলা হয় গ্যালভানাইজিং। আর যদি আমরা টিনের প্রলেপ দিই সেটাকে বলা হয় টিন প্লেটিং। তো যখন টিনের প্রলেপটা দিচ্ছি এটাকে বলছি টিন প্লেটিং, এবং জিঙ্কের প্রলেপ দিলে সেটাকে বলা হচ্ছে গ্যালভানাইজিং। কিন্তু উভয় কিন্তু আসলে ইলেকট্রোপ্লেটিং, আর এই ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে আমরা কিন্তু ধাতব পৃষ্ঠটাকে রক্ষা করতে পারি। তাহলে খেয়াল করে দেখো এখানে কিছু গ্যালভানাইজকৃত লোহা দেখানো হচ্ছে, তার মানে এখানে কিসের প্রলেপ দেওয়া হয়েছে? এখানে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়েছে। আবার লক্ষ্য করো যে এখানে টিন প্লেটিং কৃত কিছু লোহা দেখানো হচ্ছে, তার মানে এখানে টিনের প্রলেপ দেওয়া হয়েছে। আমরা অনেকে হয়তো যে মনে করি আমরা বাসা বাড়িতে যেই ঢেউ টিনগুলো ব্যবহার করি সেটাই হচ্ছে টিন। আসলে আমাদের মৌলিক যে পদার্থ টিন সেটা কিন্তু কিছুটা ভিন্ন, এবং তার প্রলেপটা দেওয়ার পরে এরকম হয়েছে জিনিসটা, তার মানে বুঝতেই পারছো। তোমরা গুগলে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে যে আসলে আমাদের প্রাকৃতিক যে টিনটা, মৌলিক পদার্থ টিনটা, সেটা দেখতে কেমন কিংবা প্রাকৃতিক লোহাটা দেখতে কেমন। এরপরে খেয়াল করে দেখো, আমরা দেখেছি যে বর্ষাকালে আমাদের বাড়ির ছাদ কিংবা বাসার যে উঠোন বা আঙিনাটা সেটা পিচ্ছিল হয়ে যায়। তো আমরা কিভাবে সেই পিচ্ছিলতাটা কমাতে পারি? সেখানে শ্যাওলা জমে যেতে পারে বা অন্য কোনোভাবে পিচ্ছিলতা সৃষ্টি হতে পারে। তো এই ছাদ বা আঙিনাকে পিচ্ছিল করে মূলত ক্ষার জাতীয় পদার্থ। তার মানে আমরা যদি কোনোভাবে এই ক্ষার জাতীয় পদার্থগুলোকে দূরীভূত করতে পারি, এই পিচ্ছিলতাটা কিন্তু চলে যাবে। তো এই ক্ষারকে প্রশমিত করার জন্য অ্যাসিড জাতীয় পদার্থ যোগ করতে হয়। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে যোগ করি কিন্তু বালু। তাহলে এখানে বালুর সংকেতটা আমরা দেখতে পাচ্ছি যে সিলিকন অক্সাইড বা সিলিকন ডাইঅক্সাইড বলা হয়, সেটা হচ্ছে অম্লধর্মী। এই বালুটা যখন যোগ করা হয়, ফলে এই যে পিচ্ছিলতার জন্য দায়ী যেই ক্ষারটা আর এই বালু অম্লধর্মী, সেই অম্ল এবং ক্ষার বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে এখানকার পিচ্ছিলতাটা দূরীভূত হয়। এরপরে সেলাই করার যে সুই আমরা ব্যবহার করি কিংবা সূচ, অনেকে দেখবে তোমরা যে আমাদের মা খালারা কিংবা দাদি নানিরা এটাকে নারিকেল তেলের মধ্যে ডুবিয়ে রাখছে। এর কারণটা কি? কারণ সূচটা আসলে লোহার একটা পদার্থ বা স্টিলের এখনকার সূচগুলো, কিন্তু তারপরেও দেখা যায় যে সেখানে কি বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের রাসায়নিক বিক্রিয়া হওয়ার ফলে সূচগুলো ক্ষয় হয়ে যায় কিংবা সেখানে মরিচা পড়ে যায়। তো এই ক্ষয় যাতে না হয় সেটা দূর করার জন্য
এই সূঁচগুলোকে বা সুইগুলোকে নারিকেল তেলের মধ্যে ডুবিয়ে রাখা হয়, তখন বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্প সেই সূঁচের সংস্পর্শে আসতে পারে না বা ওই পদার্থটা সংস্পর্শে আসতে পারে না। তখন এই লোহার তৈরি সুইটা কি মরিচা পড়া থেকে বেঁচে যায়, তাই তো? এখন দেখো, সুইকে আমরা রং করি না কেন, এই প্রশ্নটা আসতে পারে। কারণ সূচ আসলে খুব সূক্ষ্ম একটা জিনিস, এবং এটা যদি আমরা রংটা করি, এক্ষেত্রে সূচের যেই তীক্ষ্ণ যে অংশটা, সেই তীক্ষ্ণ অংশটা কি একটু হলেও ভোঁতা হয়ে যাবে, এটা একটা জিনিস। আবার অনেক সময় রং উঠতে থাকে, তো এই রং যাতে উঠে গিয়ে আমাদের কাপড়ে লেগে না যায়, সেক্ষেত্রেও আমরা মূলত এটা ব্যবহার করি না। আর তোমরা বুঝতেই পারছো যে রং যখন কোনো একটা কিছুতে করা হয়, সেখানে একটা রঙের আলাদা প্রলেপ সৃষ্টি হয়ে যায়। তো এই প্রলেপটাও অনেক ক্ষেত্রে আমাদের ব্যবহারের উপযোগিতা, সূচের ব্যবহারের উপযোগিতাকে নষ্ট করে দিতে পারে। তো সেজন্যই আমরা মূলত সূচকে রং না করে নারিকেল তেলের মধ্যে ডুবিয়ে রাখছি, যাতে করে সেটা ক্ষয় হয়ে না যায়। তো এই ছিল আমাদের মূলত আজকের আলোচনা, যেখানে আমরা বাস্তবিক ক্ষেত্রে কিছু রাসায়নিক বিক্রিয়া দেখলাম এবং কিছু রসায়নের কার্যপ্রণালী বা কার্যকলাপ দেখলাম, যেটা আমরা জেনে না জেনে কিন্তু ব্যবহার করে আসছি সুদীর্ঘ সময় থেকে। তাহলে তোমাদের এই অংশটা থেকে সৃজনশীল প্রশ্ন আসতে পারে, অথবা অনুধাবনে বেশিরভাগ ক্ষেত্রে এসে থাকে এই অংশগুলো থেকে প্রশ্ন, যে কিভাবে তুমি তোমার বাসার লোহার যে গ্রিলটা রয়েছে, জানালার যে গ্রিলটা, সেটাকে গ্রিলের যে মরিচাটা সেটাকে দূরীভূত করতে পারো, কিংবা আমাদের গ্যালভানাইজিং কাকে বলা হচ্ছে, বা টিন প্লেটিং বা ইলেকট্রোপ্লেটিং কাকে বলা হচ্ছে, এই ধরনের কোশ্চেনগুলো এসে থাকে এখান থেকে। এবং এই টপিকটা কিন্তু তোমাদের মূলত বাস্তবিক জ্ঞান অর্জনেও খুব মুখ্য একটা ভূমিকা পালন করবে। তুমি চারপাশে যে সকল জিনিসপত্র শিখছো বা দেখছো, তোমাকে এটা আরো ভাবতে শেখাবে যে আমাদের চারপাশে আসলে রসায়নের সংগঠিত বিক্রিয়াগুলো বা রাসায়নিক বিক্রিয়াগুলো আসলে কোনগুলো। তাহলে আজকের ভিডিও ক্লাস এখানেই শেষ করছি। এর পরবর্তী ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করব বিক্রিয়ার হার, বিক্রিয়ার সাম্যাবস্থা নিয়ে, এবং আমরা লা শাতেলিয়ার নীতির যে কিছু দিক রয়েছে, কিছু আমরা যেই প্যারামিটারগুলো আমরা আলোচনা করি, যেমন তাপের প্রভাব কিংবা চাপ কিংবা ঘনমাত্রা, অর্থাৎ এই নিয়ামকগুলোর যেই একটা ভূমিকা রয়েছে সাম্যাবস্থায়, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।